তো এখন আমরা দেখছি পশ্চিমবঙ্গে 2021 সালে ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র। দেখো নাম্বার 1 প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ফরাসিদের উপনিবেশ ছিল। ফরাসিদের উপনিবেশ চারটে অপশান আমার কাছে দেওয়া আছে। নাম্বার 1 চুঁচুড়া, নাম্বার 2 চন্দননগর, নাম্বার 3 শ্রীরামপুর, আর নাম্বার 4 হচ্ছে ব্যারাকপুর। আমরা সকলেই জানি ক্লাস 5-6-এ আমরা এই কোশ্চেনটা বারবার পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গের চন্দননগরে ফরাসিদের উপনিবেশ ছিল। সঠিক উত্তর অপশান বি, চন্দননগর ফরাসিদের উপনিবেশ ছিল। এরপর 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অলিম্পিকের যে প্রতীক সেখানে আমরা কি দেখি যে 5টা রিং নিয়ে কিন্তু অলিম্পিকের প্রতীকটাকে আমরা জানি। তো এই যে 5টা রিং আছে এর মধ্যে কোনটা এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে, মানে কোন রিংটা এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে। নাম্বার 1 কালো রিং, নাম্বার 2 হচ্ছে নীল, নাম্বার 3 হচ্ছে সবুজ, আর নাম্বার 4 হচ্ছে হলুদ। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নীল কালারের যে রিংটা আছে সেটা কিন্তু এই এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে সেই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন। 1857 সালে সকলেই আমরা জানি এই 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তো সেই সময় কানপুরে যে বিদ্রোহটা হয়েছিল তার লিডিং কে করেছিলেন। নাম্বার অপশান 1 হচ্ছে নানা সাহেব, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, 3 নম্বর অপশান হচ্ছে রানী লক্ষ্মীবাই, আর 4 নম্বর অপশান হচ্ছে বেগম হজরত মহল। এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নানা সাহেব কিন্তু সেই সময় কানপুরের এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। দেখো হবে এই জন্যে দেওয়া আছে কারণ এই প্রশ্নটা 2021 সালের সেহেতু কিন্তু হবে কথাটা উল্লেখ আছে। তো 2023 সালে আমরা সকলেই জানি যে সঠিক উত্তর হবে নাম্বার 1 অর্থাৎ ভারতবর্ষে কিন্তু এই 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আর তোমরা খেয়াল রাখবে এটাই সেই প্রথম সাল, মানে 2023 সালই সেই প্রথম সাল যেই সালে কিন্তু পুরো টুর্নামেন্টটা কিন্তু ভারতবর্ষের মধ্যে হয়েছিল। এখানে পাকিস্তান বাংলাদেশ ওই জায়গাতে কিন্তু অন্য কোনো ম্যাচ হয়নি। 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন। দাদামণি নামে কোন অভিনেতা জনপ্রিয় ছিলেন। 4টে অপশান আমার কাছে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে রাজেশ খান্না, নাম্বার 2 হচ্ছে দেবানন্দ, নাম্বার 3 হচ্ছে উৎপল দত্ত, আর নাম্বার 4 হচ্ছে অশোক কুমার। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অশোক কুমার, তিনি কিন্তু হিন্দি সিনেমা জগতে দাদামণি নামে পরিচিত ছিল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন। এই দিন ই ইলাহি কে প্রচলন করেছিল। 4টে বিকল্প আমাদের কাছে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে শাহজাহান, নাম্বার 2 হচ্ছে হুমায়ুন, নাম্বার 3 হচ্ছে জাহাঙ্গীর, আর নাম্বার 4 হচ্ছে আকবর। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে যে আকবর কিন্তু এই দিন ই ইলাহি প্রচলন করেছিল। কত সালে প্রচলন করেছিল তার উত্তর হবে 1582 সালে কিন্তু এটা প্রচলন করেছিল। আর দিন ই ইলাহি কী ছিল সেটা কিন্তু আকবরের নিজস্ব ধর্মমত। নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে C++, এটা আসলে কি জিনিস। 4টে অপশান আমাদের কাছে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে একটি ইনপুট ডিভাইস, নাম্বার বি হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, নাম্বার 3 হচ্ছে একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর নাম্বার ডি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে নাম্বার ডি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে C++। যারা একটু সফটওয়্যার সম্বন্ধে জানো তারা অবশ্যই এটা জানবে যে C++ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মূলত বিভিন্ন মোবাইলের যে অ্যাপ্লিকেশান থাকে এবং মোবাইলের যে গেম থাকে সেগুলো তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী। অর্থাৎ এই যে নীরজ চোপড়ার হোম প্লেস মানে কোন জায়গায় নীরজ চোপড়ার বাড়ি সেটা কিন্তু জানতে চেয়েছে। 4টে জায়গার নাম আমাদের কাছে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে গুরুগ্রাম, নাম্বার 2 হচ্ছে সোনিপত, নাম্বার 3 হচ্ছে পানিপত, আর নাম্বার 4 হচ্ছে আম্বালা। তো এর মধ্যে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান সি, এই পানিপত হবে সঠিক উত্তর। পানিপতেই কিন্তু যে জ্যাভলিন থ্রোয়ার ছিল নীরজ চোপড়া তার কিন্তু বাড়ি। আর এই পানিপতের কোন জায়গায় বাড়ি, তার যে গ্রাম সেই গ্রামের নাম হচ্ছে খান্দালা হচ্ছে
এই নীরজ চোপড়ার পৈতৃক গ্রাম। 10 নম্বর প্রশ্নটা আছে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটা পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? আমরা এই ব্যাঘ্র প্রকল্পের নাম সকলেই শুনেছি যে বক্সা ব্যাঘ্র প্রকল্প। দেখো পশ্চিমবঙ্গের 4টে জেলার নাম দেওয়া আছে, এর মধ্যে আমাদের বলতে হবে কোন জেলায় এটা অবস্থিত। দেখো নাম্বার 1 আছে জলপাইগুড়ি, নাম্বার 2 আছে আলিপুরদুয়ার, নাম্বার 3 আছে দার্জিলিং, আর নাম্বার 4 আছে দক্ষিণ 24 পরগনা। দেখো দার্জিলিং তো এর মধ্যে মোটেই হবে না, আর আমাদের কনফিউজ থাকতে পারে যে দক্ষিণ 24 পরগনা, কারণ দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন, আর নাম্বার 2 হচ্ছে আলিপুরদুয়ার, এই দুটোর মধ্যে কনফিউশন থাকতে পারে। তো সঠিক উত্তর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার 2 আলিপুরদুয়ার জেলাতে কিন্তু এই বক্সা ব্যাঘ্র ও সংরক্ষণ প্রকল্প চালু করা হয়। কত সালে চালু করা হয়? 1983 সালে কিন্তু চালু করা হয়। আর এই যে ব্যাঘ্র প্রকল্প এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে 15তম ব্যাঘ্র প্রকল্প বলে পরিচিত। 11 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? দেখো কলমকারী হচ্ছে একটা চিত্রশৈলীর নাম, এটা কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? 4টে অপশান আমাদের কাছে দেওয়া আছে, এ রাজস্থান, বি অন্ধ্রপ্রদেশ, সি গুজরাট, আর অপশান ডি মধ্যপ্রদেশ। তো এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু এই কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন যে প্রাচীন গ্রন্থগুলো আছে যেমন রামায়ণ, মহাভারত এবং ভাগবত, এই সমস্ত যে পুস্তকগুলো আছে সেখানকার বিভিন্ন খণ্ডে কিন্তু এই কলমকারী চিত্রশৈলীর নিদর্শন কিন্তু দেখতে পাওয়া যেত। 12 নম্বর প্রশ্নটা কি আছে সেটা অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন, মানে কোন মহাজন পদের তিনি লিডিং করতেন বা নেতৃত্ব করতেন? 4টে অপশান বিকল্প আছে, প্রথমটা হচ্ছে অব্দ, বি হচ্ছে কোশল, সি হচ্ছে মগধ, আর ডি হচ্ছে অবন্তী। তো এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে মগধ, অপশান সি হবে সঠিক উত্তর। মগধের অধিপতি ছিলেন অজাতশত্রু। এই অজাতশত্রু কে ছিলেন? রাজা বিম্বিসারের পুত্র ছিলেন, কিন্তু এই অজাতশত্রু বিম্বিসারের পুত্র ছিলেন। 13 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? তো 4টে বিকল্প তার জন্য দেওয়া আছে, নাম্বার 1 হচ্ছে শিবসিংহ, নাম্বার বি হচ্ছে যশপাল রানা, নাম্বার 3 হচ্ছে ধর্মেন্দ্র তিওয়ারি, আর নাম্বার ডি হচ্ছে নরেশ কুমার। সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, ধর্মেন্দ্র তিওয়ারি। এই ধর্মেন্দ্র তিওয়ারি কিন্তু 2020 সালে যে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছিল সেই দ্রোণাচার্য পুরস্কার তিনিই লাভ করেছিলেন। তোমরা খেয়াল করে থাকবে যে দ্রোণাচার্য বিভিন্ন যে খেলাধুলার বিষয়গুলো আছে সেখানে সর্বশ্রেষ্ঠ যে কোচগুলো হয় তাদেরকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? 4টে বিকল্প আছে, রাজা রামমোহন রায়, বি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সি মাইকেল মধুসূদন দত্ত, ডি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো আমরা এটা কিন্তু সকলেই জানি, একদম শুরুতে কিন্তু আমরা পাঠ্য বইয়ে এটা পড়েছি যে বাংলার রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে, কারণ তিনি কিন্তু সেই সময়তে অনেক সমাজ সংস্কারক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বাংলার রেনেসাঁসের জনক কিন্তু তাকেই বলা হয়। 15 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান, মানে ক্লোরোফিলের মধ্যে এই ধাতুগুলোর মধ্যে কোন ধাতুটা পাওয়া যায়? 4টে বিকল্প দেওয়া আছে, এ বেরিয়াম, বি বেরিলিয়াম, সি ম্যাগনেসিয়াম, ডি ক্যালসিয়াম। দেখো এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে, যে আমরা সকলেই জানি ক্লাস 5-এ কিন্তু আমরা এই প্রশ্নটা পড়েছিলাম যে ক্লোরোফিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অপশান সি, ম্যাগনেসিয়াম ধাতু কিন্তু ক্লোরোফিলে পাওয়া যায়। আর ক্লোরোফিলটা কি? সেটা হচ্ছে উদ্ভিদের সবুজ অংশে থাকে, উদ্ভিদের সবুজ অংশে থাকে, আর এই ক্লোরোফিলের মাধ্যমেই কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষ যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া করতে সক্ষম হয়। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে 16 নম্বর কোশ্চেন। প্রশ্নটা হচ্ছে কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 4টে বিকল্প আছে, নাম্বার 1 1916, নাম্বার 2 1926, নাম্বার 3 1936, আর নাম্বার 4 হচ্ছে 1946। সঠিক উত্তর যেটা হবে সেটা অপশান সি, 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এই সভাটাকে কিন্তু অনেকে অখিল ভারতীয় কিষাণ সভা বলেও জানে, আর এর যে প্রথম সভাপতি ছিল তার নাম ছিল স্বামী সহজানন্দ সরস্বতী। স্বামী সহজানন্দ সরস্বতী কিন্তু এর প্রথম সভাপতি ছিলেন। দেখো পরবর্তী প্রশ্ন সেটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেয়া আছে। প্রশ্নটা হচ্ছে 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? 4টে বিকল্প দেয়া আছে, লুইস গ্লাক, নাম্বার 2 হচ্ছে বব ডিলান, নাম্বার 3 হচ্ছে পিটার হান্ডেকে, আর নাম্বার 4 হচ্ছে কাজুও ইশিগুডো। এর মধ্যে সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে লুইস গ্লাক, এটা নাম্বার এ,
সেটা হবে সঠিক উত্তর। এই লুইস গ্লাক কে ছিলেন? আমেরিকান একজন সাহিত্যিক বা কবি ছিলেন এই লুইস গ্লাক। তাকে কিন্তু 2020 সালে সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, সেটা কিন্তু জিকে থেকে দেওয়া হয়েছে এবং খুবই সহজ এবং খুবই কমন একটা প্রশ্ন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি জায়গার মাঝখান দিয়ে গেছে? দেখো চারটে বিকল্প আছে। চারটে বিকল্পের প্রথমটা হচ্ছে রামেশ্বরম ও জাফরা উপদ্বীপ, 2 নম্বর হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, 3 নম্বর হচ্ছে গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপপুঞ্জ এবং 4 নম্বর হচ্ছে দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ। এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যেখান দিয়ে গিয়েছে। অপশান বি হবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেওয়া হচ্ছে টোকিও অলিম্পিকে পদক জয়ী লাভলিনা বরগোহাই তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? মানে এই লাভলিনা কোন রাজ্যের বাসিন্দা ছিল? চারটে রাজ্যের নাম কিন্তু আমাদের সামনে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে মিজোরাম, নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা, নাম্বার 3 হচ্ছে আসাম আর নাম্বার 4 হচ্ছে মণিপুর। তো সঠিক উত্তর যেটা হবে এই লাভলিনা কিন্তু অপশান সি আসাম রাজ্যের বাসিন্দা ছিলেন। আমাদের এখানে খেয়াল রাখতে হবে এই লাভলিনা হচ্ছে আসামের প্রথম বক্সার যিনি কিনা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী করেছিলেন। পরের প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে দেয়া আছে, জিকে থেকে দেয়া আছে, সেটা হচ্ছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? খুব কমন কোশ্চেন, কিন্তু চারটে অপশান আমাদের সামনে দেয়া আছে। নাম্বার 1 হচ্ছে 2014 সালে, নাম্বার 2 হচ্ছে 2012 সালে, নাম্বার 3 হচ্ছে 2013 সালে আর নাম্বার 4 হচ্ছে 2011 সালে। সঠিক যে উত্তর সেই সঠিক উত্তরটা হবে 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল। কী জন্যে করেছিল? সেটা হচ্ছে সমাজে মেয়েদের অবস্থা উন্নীত করার জন্য এই কন্যাশ্রী প্রকল্পটা চালু করা হয়েছিল। দেখো পরের প্রশ্নটা কিন্তু ইতিহাস থেকে দেয়া আছে, সেটা হচ্ছে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? চারটে বিকল্প আমাদের দেয়া আছে। চারটে অপশানের প্রথমটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, 2 হচ্ছে মিশরীয় সভ্যতা, 3 হচ্ছে সিন্ধু সভ্যতা এবং 4 হচ্ছে চৈনিক সভ্যতা। এই প্রশ্নটা কিন্তু আমরা ক্লাস 5-6-এ পড়েছি। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার আদিবাসীরাই কিন্তু প্রথম যে নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু প্রথম তারাই চালু করেছিল। পরবর্তী প্রশ্ন সেটা কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেয়া আছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি মানে ভাইস প্রেসিডেন্টের নাম কি? চারটে অপশান আমাদের কাছে দেয়া আছে। এ ডিক চেনি, বি মাইক পেন্স, সি কমলা হ্যারিস আর ডি জো বাইডেন। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি কমলা হ্যারিস। এই কমলা হ্যারিস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম সেই সময় অনুযায়ী, মানে 2021 সাল অনুযায়ী। আমাদের কিন্তু এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই কমলা হ্যারিস হচ্ছে প্রথম আমেরিকার মহিলা উপরাষ্ট্রপতি, প্রথম আমেরিকার মহিলা উপরাষ্ট্রপতি যে হচ্ছে কমলা হ্যারিস। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু জেনারেল নলেজ থেকে দেওয়া আছে, মানে জিকে থেকে দেওয়া আছে। খুব কমন কোশ্চেন, আমাদের রাজ্য থেকেই পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? চারটে সেতুর নাম দেওয়া আছে। অপশান এ রবীন্দ্র সেতু, অপশান বি ফারাক্কা সেতু, অপশান সি ভূতনি সেতু, অপশান ডি জয়ী সেতু। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি জয়ী সেতু। এই জয়ী সেতু কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম সেতু। এটা কোথায় আছে? সেটা হচ্ছে কোচবিহার জেলাতে কিন্তু এটা আছে। কোথায়? কোচবিহার জেলাতে কিন্তু আছে। আর এই সেতুটার মাধ্যমে দুটো জায়গা কিন্তু কানেক্টেড হয়েছে, একটা হচ্ছে হলদিবাড়ি আর দ্বিতীয়টা হচ্ছে মেখালিগঞ্জ। এই দুটো জায়গা কিন্তু এই জয়ী সেতুর মাধ্যমে যুক্ত করা হয়েছে। দেখো পরের প্রশ্নটা কিন্তু ইতিহাস থেকে দেয়া আছে, সেটা হচ্ছে নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? চারটে তারিখ আমাদের সামনে দেয়া আছে। 1 নম্বরে আছে 31শে ডিসেম্বর 1950, 2 নম্বরে আছে 26শে নভেম্বর 1949, 3 নম্বরে আছে 26শে জানুয়ারি 1949 এবং 4 নম্বরে আছে 26শে জানুয়ারি 1950। তো এখানকার মধ্যে সঠিক উত্তর আমরা সকলেই জানি, যেদিন ভারতবর্ষে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল তারিখটা হবে অপশান বি, অর্থাৎ নভেম্বরের 26 তারিখ 1949 সালে কিন্তু ভারতবর্ষের সংবিধান গৃহীত করা হয়েছিল। আর যদি বলতো যে এই সংবিধান কবে থেকে কার্যকর হয়েছিল, তখন কিন্তু আমাদের উত্তর হয়ে যেত অপশান সি, এই দিন থেকে ভারতবর্ষে কিন্তু সংবিধান কার্যকর করা হয়েছিল। 25 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু ইতিহাস থেকে দেয়া আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশন মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন?
ছিলেন? চারটে অধিবেশনের নাম আমাদের এখানে দেওয়া আছে, চারটে জায়গায় যে অধিবেশন হয়েছিল। নাম্বার 1 করাচি, নাম্বার 2 অমরাবতী, নাম্বার 3 হচ্ছে নাগপুর, আর নাম্বার 4 হচ্ছে বেলগাঁও। এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে, যেটা মহাত্মা গান্ধী মানে সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে অপশান 4 মানে অপশান ডি, বেলগাঁওয়ে যে সভা হয়েছিল কংগ্রেসের, সেই সভা কিন্তু মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল। আর কোন সালে এটা হয়েছিল, সেটা হচ্ছে 1924 সালে কিন্তু এই সভাটা হয়েছিল। এটা কিন্তু জিকে থেকে দেওয়া আছে। 26 নম্বর প্রশ্ন, যে নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী যে গ্রাম থেকে তার সৃষ্টি, তার নামে কিন্তু তার নামকরণ করা হয়েছে। অর্থাৎ চারটে নৃত্যশৈলীর নাম কিন্তু এখানে দেয়া আছে। এই চারটে নৃত্যশৈলীর মধ্যে আমাদের বলতে হবে কোন নৃত্যশৈলীটা একটা গ্রাম থেকে উৎপত্তি হয়েছে, আর সেই গ্রামের নামেই কিন্তু তার নামটা রাখা হয়েছে। চারটে অপশান আমাদের সামনে আছে। অপশান এ হচ্ছে মোহিনী আট্টম, অপশান বি হচ্ছে কুচিপুড়ি, অপশান সি হচ্ছে ভারতনাট্যম, আর অপশান ডি হচ্ছে কথাকলি। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, কুচিপুড়ি। এই কুচিপুড়ি যে শাস্ত্রীয় নৃত্যশৈলী, এটা কিন্তু একটা গ্রামের নাম কুচিপুড়ি। সেই কুচিপুড়ি গ্রামটা কোন জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে কিন্তু এটা অবস্থিত। এই অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম কুচিপুড়ি, আর এই গ্রামের নামেই কিন্তু এদের নৃত্যশৈলীটার নাম রাখা হয়েছে কুচিপুড়ি। পরবর্তী প্রশ্নটা কিন্তু জেনারেল সায়েন্স থেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্সকে ব্যবহার করা হয়? চারটে বিকল্প আছে। নাম্বার 1 মেনিসকাস লেন্স, নাম্বার 2 উত্তল লেন্স, নাম্বার 3 জুম লেন্স, আর নাম্বার 4 হচ্ছে অবতল লেন্স। তো আমরা এটা সকলেই জানি, খুব কমন কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান বি, উত্তল লেন্সকে কিন্তু ব্যবহার করা হয় সিনেমা হলে প্রজেক্টর রূপে। 28 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? দেখো, এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে, এই প্রশ্নটা আমরা কিন্তু পেয়েছি ক্লাস 9-10-এ। তো চারটে অপশান আমাদের এখানে দেওয়া আছে। অপশান এ হচ্ছে আইসোবিউটেন ও প্রোপেন, অপশান বি হচ্ছে বিউটেন এবং আইসোবিউটেন, অপশান সি হচ্ছে বিউটেন এবং প্রোপেন, আর অপশান ডি হচ্ছে বিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন। তো আমরা নিঃসন্দেহে এটার উত্তর করে দিতে পারবো যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিউটেন ও প্রোপেন। এই দুটো গ্যাস কিন্তু থাকে এলপিজি সিলিন্ডারে। 29 নম্বর প্রশ্ন, এটা ভূগোল থেকে দেয়া আছে, যে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো, তাহলে পৃথিবীর অবস্থা এখানকার মধ্যে কেমন হতো? চারটে অপশান আছে। অপশান এ অত্যধিক উষ্ণ মানে খুব গরম হতো, অপশান বি সামান্য উষ্ণ মানে খুব মোটামুটি গরম হতো, অপশান সি হচ্ছে সামান্য শীতল, আর অপশান ডি হচ্ছে অত্যধিক শীতল মানে খুব শীতল হয়ে যেত। তো সঠিক উত্তর যেটা হবে, আমরা সকলেই জানি যে বায়ুমণ্ডল যদি পৃথিবীর উপরে না থাকতো, তাহলে পৃথিবীর অবস্থা হতো, সঠিক উত্তর অপশান ডি, মানে অত্যধিক শীতল কিন্তু হতো পৃথিবীর অবস্থা। সেক্ষেত্রে কিন্তু পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব কিন্তু থাকতো না। 30 নম্বর প্রশ্ন, এটা কিন্তু খুব কমন কোশ্চেন, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছে? এখানে প্রশ্নটা কিন্তু লিপিতে হবে না, প্রশ্নটা হবে যে ভাষায়, কোন ভাষায় লেখা হয়েছে। ঠিক আছে, অপশান চারটে আমাদের সামনে দেওয়া আছে। নাম্বার 1 হিন্দি, নাম্বার 2 পালি, নাম্বার 3 সংস্কৃত, নাম্বার 4 প্রাকৃত। তো আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি যে সঠিক উত্তর হবে অপশান বি, পালি ভাষায় কিন্তু বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক লেখা হয়েছিল। আর এই ত্রিপিটকের কিন্তু 3টে ভাগ আছে, সূত্রপিটক, বিনয়পিটক আর অভিধর্ম পিটক। এই 3টে গ্রন্থ ভাগ নিয়ে কিন্তু ত্রিপিটক তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু একদম জিকে থেকে দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্য থেকে মানে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, মানে রাজ্য পশুর নাম কি? চারটে পশুর নাম দেওয়া আছে। অপশান এ গন্ধগোকুল, অপশান বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান সি মেছো বিড়াল, অপশান ডি হচ্ছে মেছো কুমির। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু। এটা কোন জায়গায় দেখতে পাওয়া যায়? বিভিন্ন জলাভূমিতে দেখতে পাওয়া যায় এবং যে সুন্দরবন এলাকা আছে সেই সুন্দরবন এলাকাতে মানে ম্যানগ্রোভ এলাকাতে কিন্তু এই মেছো বিড়ালটা তোমরা দেখতে পেয়ে যাবে। 33 নম্বর প্রশ্ন, এটা কিন্তু ইতিহাস থেকে দেওয়া আছে, ক্লাস 5-6-এ কিন্তু আমরা এই প্রশ্নটা পড়েছি। সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটা ছিল? চারটে বন্দরের নাম দেওয়া আছে। নাম্বার 1 লোথাল, নাম্বার 2 কালীবঙ্গাল, নাম্বার 3 সুরকোটারা, নাম্বার 4 হচ্ছে ঢোলাবিরা। তো সঠিক উত্তরের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর। আর এই যে লোথাল বন্দর, এটা কিন্তু পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল, পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল। বর্তমানে এটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গুজরাট রাজ্যে কিন্তু এটা অবস্থিত বর্তমানে।
পরবর্তী প্রশ্ন সেটা কিন্তু জেনারেল সায়েন্স থেকে দেয়া আছে যে লেন্সের ক্ষমতার একক কী। এখানে কিন্তু লেন্থ আছে, লেন্থ হবে না, কথাটা হবে লেন্সের ক্ষমতার একক কী। চারটে অপশান আমাদের কাছে দেয়া আছে। অপশান এ ওয়াট, অপশান বি মিটার, অপশান সি হচ্ছে ডায়পটার, আর অপশান ডি হচ্ছে সেন্টিমিটার। তো সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, ডায়পটার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। আর এই যে ডায়পটার, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? সংক্ষেপে কিন্তু এই ডায়পটারকে এই ডি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ধরা যাক কোনো লেন্সের ক্ষমতা হচ্ছে 1 মিটার। 1 মিটার যদি কোনো লেন্সের ক্ষমতা হয় তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব? 1D। এইভাবে কিন্তু লেন্সের ক্ষমতা লেখা হয়। নেক্সট কোশ্চেন সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেয়া হয়েছিল যে আমফান, এই যে আমফান কথাটা, এই আমফান কথার নামটা কোন দেশ দিয়েছিল? আমরা সকলেই জানি যে আমফান হচ্ছে একটা সুপার সাইক্লোন যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল। আর যে এই আমফানটা কত সালে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে 2020 সালে কিন্তু এই আমফান সুপার সাইক্লোন এসেছিল। তো কোন দেশ এই আমফান কথার নামটা দিয়েছিল? চারটে দেশের নাম আছে। অপশান 1 পাকিস্তান, নাম্বার 2 বাংলাদেশ, নাম্বার 3 থাইল্যান্ড, আর নাম্বার 4 হচ্ছে নেপাল। সঠিক যে উত্তর হবে সেটা হবে নাম্বার সি, থাইল্যান্ড কিন্তু এই আমফান নামটা দিয়েছিল। 36 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বাংলা সাহিত্য থেকে দেয়া আছে। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি এটা কার লেখা? চারজন লেখকের নাম কিন্তু দেয়া আছে। নাম্বার 1 হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, নাম্বার 2 হচ্ছে লীলা মজুমদার, নাম্বার 3 হচ্ছে আশাপূর্ণা দেবী, আর নাম্বার 4 হচ্ছে মহেশ শ্বেতা দেবী। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান সি, আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী কিন্তু বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি এটা রচনা করেছিলেন। 37 নম্বর প্রশ্ন, 37 নম্বর প্রশ্নটা কিন্তু জেনারেল সায়েন্স থেকে দেয়া আছে। এখানে প্রশ্নটা দেয়া আছে যে নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? চারটে নাম কিন্তু পরপর দেয়া আছে। অপশান 1 হচ্ছে ডোজ, অপশান বি হচ্ছে উইন্ডোজ, অপশান সি হচ্ছে ওরাকল, আর অপশান ডি হচ্ছে লিনাক্স। দেখো আমরা সকলেই জানি এখানকার মধ্যে কোনটা কোনটা অপারেটিং সিস্টেম। লিনাক্স এটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এটাও কিন্তু অপারেটিং সিস্টেম, আর ডোজ এটাও কিন্তু অপারেটিং সিস্টেম। সুতরাং সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান সি, অর্থাৎ ওরাকল। এটা কিন্তু কোনো অপারেটিং সিস্টেম নয়, এটা কোনো অপারেটিং সিস্টেম নয়, ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওরাকল। তো সঠিক উত্তর হবে অপশান সি, ওরাকল। এবার দেখো 38 নম্বর প্রশ্ন, এটা কিন্তু খুব কমন কোশ্চেন এবং খুব সহজ প্রশ্ন দেওয়া হয়েছিল যে কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? চোখ বুজে তোমরা যে কেউ বলে দিতে পারবে। চারটে অপশান কিন্তু দেওয়া আছে, 2003, 2007, 2009, 2005। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, 2007। এই 2007 সালেই কিন্তু ভারত প্রথমবার T20 বিশ্বকাপ জিতেছিল, যেইবার ক্যাপ্টেন্সি করেছিল MS ধোনি। MS ধোনি কিন্তু সেইবারই প্রথম ক্যাপ্টেন্সি করেছিল। আর সাউথ আফ্রিকাতে কিন্তু এই খেলাটা হয়েছিল। 39 নম্বর কোশ্চেন, এটা কিন্তু জেনারেল নলেজ থেকে দেওয়া আছে। সেটা হচ্ছে কোন দিনটা পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালন করা হয়? চারটে দিনের নাম এখানে দেওয়া আছে। নাম্বার 1 1 সেপ্টেম্বর, নাম্বার 2 30 সেপ্টেম্বর, নাম্বার 3 15ই আগস্ট, আর নাম্বার 4 হচ্ছে 31শে আগস্ট। এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে যে 1 সেপ্টেম্বর। এই যে 1 সেপ্টেম্বর তারিখ আছে এটাকে পশ্চিমবঙ্গে পুলিশ ডে হিসাবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু জেনারেল নলেজ থেকে দেয়া আছে। সেটা হচ্ছে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী, অর্থাৎ কার আত্মজীবনী নিয়ে লেখা? এটা হচ্ছে উইংস অফ ফায়ার। চারজন ব্যক্তিত্বের নাম কিন্তু এখানে দেয়া আছে। অপশান এ প্রণব মুখার্জি, অপশান বি হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশান সি হচ্ছে সুভাষচন্দ্র বোস, এবং অপশান ডি হচ্ছে APJ আব্দুল কালাম। তো সঠিক উত্তর যেটা হবে যে উইংস অফ ফায়ার, এটা অপশান ডি হবে সঠিক উত্তর। APJ আব্দুল কালামের আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ার এটা কিন্তু এখনও পর্যন্ত 13টা ভাষায় অনুবাদ করা হয়েছে। কতটা ভাষায়? 13টা ভাষায় এখনও পর্যন্ত এটা অনুবাদ করা হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু জেনারেল নলেজ থেকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? চারটের নাম আমাদের কাছে দেয়া আছে। অপশান এ সোম, অপশান বি সর্ষে, অপশান সি তুলা, আর অপশান ডি ডাল।
তো সঠিক উত্তর এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, তুলা। এই তুলা এটা কিন্তু কোনো রবি শস্য নয়। আচ্ছা, রবি শস্য কাদের বলে বলে দিই, যে সমস্ত শস্য শীতকালে চাষ করা হয় সেই সমস্ত শস্যদের রবি শস্য কিন্তু বলা হয়। এখানে তুলা যে ফসলটা আছে এটা কিন্তু শীতকালে চাষ হয় না, তাই সঠিক উত্তর হবে তুলা, এটা রবি শস্য নয়। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু জেনারেল নলেজ থেকে দেয়া আছে, সেটা হচ্ছে কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? অর্থাৎ নতুন ফসল যখন কেরালাতে ওঠে সেই সময় কোন উৎসব পালন করা হয় কেরালাতে? 4টে অপশান দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে বিছু, নাম্বার 2 হচ্ছে ওনাম, নাম্বার 3 হচ্ছে বৈশাখী, আর নাম্বার 4 হচ্ছে ওচিরা কালী। তো সঠিক যে উৎসবের নাম এটা হবে সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ ওনাম হবে কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম। আর এই ওনামটাই কিন্তু কেরালার একমাত্র সরকারি উৎসব, কেরালার একমাত্র সরকারি উৎসব হচ্ছে এই ওনাম। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, সেটা কিন্তু জেনারেল সায়েন্স থেকে দেয়া আছে। প্রশ্নটা হচ্ছে নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? 4টে এককের নাম এখানে দেয়া আছে। অপশান 1 সেটা হচ্ছে আর্গ, অপশান বি হচ্ছে জুল, অপশান সি হচ্ছে ক্যালোরি, আর অপশান ডি হচ্ছে পাস্কাল। তো এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, পাস্কাল। পাস্কাল কিন্তু কোনো শক্তির একক নয়। বাদবাকি যে 3টে আছে আর্গ, জুল এবং ক্যালোরি, এই 3টেতেই কিন্তু শক্তির একক, কিন্তু পাস্কাল এসআই পদ্ধতিতে চাপের একক বলে যেটা থাকে সেটা হচ্ছে পাস্কাল, এসআই পদ্ধতিতে চাপের একক। এবার দেখো শেষ প্রশ্ন, এটা কিন্তু ইতিহাস থেকে দেয়া আছে। প্রশ্নটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? 4টে ভাষার নাম দেয়া আছে। অপশান 1 হিন্দি, অপশান বি পালি, অপশান সি প্রাকৃত, আর অপশান ডি হচ্ছে সংস্কৃত। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল অপশান ডি সংস্কৃত। সংস্কৃত ছিল গুপ্ত যুগের সরকারি ভাষা। আর আঞ্চলিক ভাষা যেটা ছিল সেটা হচ্ছে প্রাকৃত, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল? না প্রথম চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠা করেছিল, আর শ্রেষ্ঠ সম্রাট ছিল সমুদ্রগুপ্ত। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার পর তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ধরনের পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন ভবিষ্যতে আসতে পারে বা কী কী ধরনের প্রশ্ন এর আগে পরীক্ষায় এসেছে। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্টে জিজ্ঞাসা করো। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।